নমস্কার, হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকে আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা জয়ী। গল্প পাঠে অদিতি। চলুন গল্প শুনি। এখনকার কথা আলাদা। এখনকার মায়েরা ছেলে বিয়ের নারাজ হলে কান্নাকাটি করা তো দূরের কথা, নিজেরাই ছেলেদের বিয়ে দিতে নারাজ। মুখে স্পষ্ট স্বীকার না করলেও মনের ভাব এই, খাল কেটে কুমির কে আনবে বাবা। কিন্তু মুরলীধরের যখন বিয়ের বয়স ছিল তখন মায়েরা এত চালাক হয়ে ওঠেননি। নারাজ ছেলেকে রাজি করাতে কান্নাকাটি ঝগড়াঝাটি কোনো কিছুই করতে তারা বাকি রাখতেন না। মুরলীধরের মাও বাকি রাখেননি। তথাপি মায়ের কান্না, বোনেদের অনুনয়, পিতার গাম্ভীর্য এবং পাত্রের পিতাদের কাকুতি মিনতি কিছুতেই মুরলীধরকে টলাতে পারল না। বন্ধুরা বলল, সাবাস। ততদিনে মুরলীধরের বন্ধুদের সকলেরই বিয়ে হয়ে গিয়েছে, দু চারটির ছেলেপুলেও হতে শুরু করেছে। আর মুরলীধরের পরের বউয়ের জন্য উপহার কিনতে কিনতে এবং বউ ভাতের নেমন্তন্ন খেতে খেতে বিয়ে বস্তুটার ওপর আরো খানিকটা অরুচি জন্মে গেছে। অভিভাবকরা যখন মুরলীর সম্বন্ধে সম্পূর্ণ হতাশ হয়ে হাল ছাড়লেন, তখন তার বন্ধুরা বলতে লাগলো, না ভাই, তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছো। ভদ্রলোকে বিয়ে করে আমরা না এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছি, সব ছেড়ে ছুড়ে যেন পালাতে ইচ্ছে করে। শুনে মুরলীধর একটু আত্মপ্রসাদের হাসি হেসেছিলেন। সে হাসি উত্তরোত্তর বেড়েছে ঘরে বাইরে সমসাময়িক আত্মীয় বর্গের এই রকম অবস্থা দেখে। বয়সে অনেকটা ছোট বোনেরাও ক্রমশ রীতিমতো সংসারী হয়ে উঠেছে। শুধু সংসারই বা বলি কেন, সংসার জ্বালায় জর্জরিতই বলা উচিত। তাদের দেখে মুরলীধর নমস্কার করে বলেছেন, উফ। আর ভগ্নিপতিদের জর্জর অবস্থা অনুমান করে মনে মনে নিজেকে নিজে পিঠ চাপড়ে বাহবা দিয়েছেন। কারণ যখনই বোনেরা সুপুত্র কন্যা পিত্রালয়ে আসতো, ঝামেলা ঝঞ্ঝাটের ঠেলায় দুদিনেই বাপ ভাইকে চোখে সর্ষে ফুল দেখিয়ে ছাড়তো। তাই এসব অনেক দিনের কথা। এখন মুরলীধর 50 পার হয়েছেন। মা বাপ গতাসু, বোনেরা কদাচিৎ আসে। আপাতত তিনি ছোট ভাই বউদের সংসারে আইবুড়ো বটঠাকুর হয়ে বিরাজ করছেন। বেশ চলছিল, কিন্তু মুশকিল এই, হঠাৎ মুরলীধরের চিন্তা হয়েছে বুদ্ধির জোরে সংসারের আর 5 জনের থেকে জিতে গিয়ে এমন নির্ঝঞ্ঝাট জীবনটা নিয়ে এতকাল ধরে তিনি করলেন কি? এতগুলো বছর যে কাটলো কোন ফাঁক দিয়ে, সেটা তো তার বড় তাজ্জব লাগছে। সংসারের পাকে জড়িয়ে না পড়ার জন্যে যারা মুরলীধরকে সাবাস দিয়েছে তাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎই হয় না। যদিও বা 9 মাসে 6 মাসে ট্রামে বাসে কি পথে ঘাটে দেখা হয়ে যায়, কুশল প্রশ্নের উপর দিয়েই মাত্র কাটে। তাছাড়া মুরলীধরকে কুশল প্রশ্ন ব্যতীত প্রশ্ন করার আর আছেই বা কি? মুরলীধরও অবশ্য সংসারী লোককে যথোপযুক্ত প্রশ্ন করবার ধারাটি ঠিক শেখেননি। হয়তো বড় জোর বললেন, কি ভাই, ছেলেরা কে কি পড়ছে, কটি ছেলে মেয়ে, এসব জিজ্ঞেস করতে তার কেমন যেন লজ্জা করে। মনে হয় বন্ধুর সম্বন্ধে এতটা অজ্ঞতা প্রকাশ করা হয়তো ভালো দেখাবে না। কিন্তু ছেলেরা কি পড়ছে এই প্রশ্নের উত্তরে যখন শুনতে পান, বড় ছেলে তো বিএ পাশ করে অমুক ব্যাংকে ঢুকে পড়েছিল, বছর 2 হলো বিয়ে দিয়েছি। বাড়িতে অসুখ বিসুখের মধ্যেই বিয়েটা হয়ে গেল, কাউকে জানাতে টানাতে পারিনি ভাই। যাই হোক, বৌমাটি আমার বড় লক্ষ্মী, সম্প্রতি একটি খোকা হয়েছে। মেজ ছেলেটা লেখাপড়ায় তেমন সুবিধে করতে পারলো না, দিয়েছি একটা কারখানায় ঢুকিয়ে, বলি যা বেটা লোহা পিটে গো যা, যেমন মগজ তেমনই তো কাজ হবে। আর সেজ ছেলেটির এই 2nd ইয়ার চলছে।
কিংবা যদি শোনে, আরে ভাই, দুটো মেয়েকে তো তবু সহজে পার করেছি, দেখতে শুনতেও মন্দ ছিল না, এই তৃতীয়টিকে নিয়েই তো বড় মুশকিলে পড়ে গেছি। রংটাও দিদিদের চেয়ে চাপা, আর বাজারেও পড়েছে তেমনি। ঘরের বউ করবে, তার নাকি বিয়ে এমএ পাশ হওয়া চাই। কেন বাপু, বউ নিয়ে গিয়ে চাকরি করাবি নাকি? আমাদেরও তো জানো তেমনি কনজারভেটিভ বাড়ি, মেয়েদের কলেজে টলেজে পড়ানোর কোনো রেওয়াজ নেই। যাক, হয়ে যাবে এরম করে। তা তুমি তো বেশ আছো ভাই। এসব শুনে তখন যেন হাঁ হয়ে যান মুরলীধর। এরা কোন জগতে বাস করছিল, আর মুরলীধর কোথায় ছিলেন? জীবনের পথে চলতে চলতে হঠাৎ কোথাও তিনি কি খানি ঘুমিয়ে পড়েছিলেন? তার মাঝখানে এরা এতটা এগিয়ে গেল। বন্ধু ব্যস্ত হয়ে চলে যায়। মুরলীধরের জীবনে অত ব্যস্ততা নেই। রুটিন বাঁধা কতকগুলো কাজ আছে তার, সেগুলোর জন্য সময়ও ঠিক করা থাকে। স্বাস্থ্যটা মুরলীধরের খুব ভালো। ভোরবেলা দৈনিক খানিকটা করে হাঁটার অভ্যাসও আছে। আজকাল এই হাঁটার সময়টাতে নানা চিন্তার ভার মাথায় জমে। যেসব বন্ধুরা বলে তুমি বেশ আছো ভাই, তাদের ওপর কেমন একটা জাত ক্রোধ অনুভব করেন। মনে হয় এ একটা অন্য ধরনের পিঠ চাপড়ানো। ঠিক পিঠ চাপড়ানো নয়, পিঠে হাত বোলানো। এই তুমি বেশ আছো ভাইয়ের যথার্থ অর্থ করলে এই দাঁড়ায়, আহা তুমি কি বেচারা ভাই, সংসার যে কি চিজ একবার জানতেও পেলে না তুমি। এইসব বন্ধুদের অনেক সময় না দেখতে পাওয়ার ভান করে এড়িয়েও যান মুরলীধর। আজ বেরিয়ে বাড়ি গিয়ে মুরলীধরের চোখে পড়ল বামুন ঠাকুর তখনও বৈঠকখানা ঘরে নিজ নির্দিষ্ট কোনোটিতে আপাদমস্তক মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। দেখে মুরলীধরের আপাদমস্তক জ্বলে উঠল। ক্রুদ্ধস্বরে ডাক দিলেন, ঠাকুর, ঠাকুর, এই ঠাকুর! ধর্মর করে উঠে বসলো ঠাকুরটা। সামনে বড়বাবুকে দেখে একটু তটস্থর ভান দেখিয়ে বলল, আজ্ঞে। বলি, বেলাটা কত হয়েছে খেয়াল আছে? অত নবাবই এ বাড়িতে চলবে না, বেলা 8টা অব্দি ঘুম, যেন লাট সাহেব। ঠাকুর উঠে পড়ে বিছানা গুটোতে গুটোতে বলল, আজ রবিবার, তাই একটু দেরি। কথাটা শেষ করতে পারে না বেচারা। মুরলীধর গর্জন করে উঠলেন, রবিবার তার কি? রবিবার বলে কি হাড়ি চড়বে না বাড়িতে? আবার 10টায় ভাত চাই। দমদম করে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। দেখলেন মেজো ভাইয়ের মেয়ে দুটো দালানে পাতা চৌকিতে বসে পা দুলিয়ে দুলিয়ে এক একটা প্লাস্টিকের প্লেটে করে সন্দেশ খাচ্ছে। 7-8 বছরের মেয়ে দুটো। তবু তাদের এই পা দুলিয়ে সন্দেশ খাওয়া দেখলে সর্বাঙ্গে যেন বিষ ছড়িয়ে গেল মুরলীধরের। সন্দেশ খাওয়া হচ্ছে? সকালবেলা উঠে ভীমনাগের সন্দেশ খাওয়া চাই? বাদশাজাদিরা! বউগুলো হয়েছে যেমন লাট সাহেব, ভাইগুলো তেমন অপদার্থ। ছি ছি, বউরা যা হুকুম করবে তাই জোগাতে হবে। তোরা নিজেরা কি খেয়ে মানুষ হয়েছিলি? সকালবেলা উঠে সন্দেশ মন্ডা দেখেছিস কখনো? কেন রাতের রুটি খান কতক রাখা যায় না? গুড় নেই সংসারে? এসব কথাগুলো অবশ্য মনের পর্দায় ফুটে উঠতে থাকে, এতটা প্রকাশের সাহস হয় না। সন্দেশ নিয়ে একটা কথা বলে ফেলে, কিন্তু এমনই একটা কাজ করে একদিন ভারী অপদস্থ হয়েছিলেন। এতটা রাগ গিলে ফেলাও তো শক্ত। তাই সহসা আর একটা ছুতো করে বড় মেয়েটার নাম ধরে চিৎকার করে ওঠেন, এই পাপড়ি, ফের ওই প্লাস্টিকের থালায় খাচ্ছিস? কতদিন বারণ করেছি, বাড়িতে আর থালা নেই? মেয়েটা সেকালের মেয়ে নয় যে জ্যাঠার ধমকে থতমত খাবে। সে সমান তালে পা দোলাতে দোলাতে উত্তর দিল, মা দিল যে। মা দিল যে? কুৎসিত একটা মুখভঙ্গি করে কণ্ঠস্বরটা একটু নামিয়ে প্রায় ভেঙানোর সুরে কথাটা শেষ করেন মুরলীধর। তা দেবে বই কি,
আমি বারণ করেছি যে দুবেলা ভীমনাগের সন্দেশ জোটে আর একটা কাঁসার বাসন জোটে না। দৈবক্রমে পাড়ার ময়রার দোকানের মধ্যে ভীমচন্দ্র নাগ ও তস্যপুত্রের দোকানটাই সবচেয়ে কাছে, কাজেই ওটা সহজে আসে। কিন্তু উল্লেখকালে মুরলীধর ওই ভীমনাগের ওপর এমন একটা জোর দেন যেন মনে হয় ও সন্দেশটা ভয়ানক একটা দুর্লভ বস্তু। ছোট মেয়ে পড়া কি ভেবে তাড়াতাড়ি সন্দেশটা মুখে পুরে প্লেটটা নামিয়ে রাখলো, কিন্তু পাপড়ির মধ্যে কোনো বৈলক্ষণ্য দেখা গেল না। বরং মনে হলো জ্যাঠাকে অগ্রাহ্য ভাব দেখাতে আরো টুকে টুকে খাচ্ছে, আরো পা দুটো কায়দা করে দোলাচ্ছে। জ্বলন্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকলেন মুরলীধর। হ্যাঁ, ঘর একখানা তার আছে। কোণের দিকে সবচেয়ে ছোট ঘরটা, যে ঘরে জানলার বালাই কম, জিনিসের গুনতি বেশি। সংসারের অনেক অপ্রয়োজনীয় বস্তুই এ ঘরে এসে আড্ডা গেড়েছে। এটা কিন্তু আর কারো দোষে নয়। আগে যখন মুরলীধর সর্বদাই আত্মপ্রসাদের সাগরে ভাসতেন আর ভাবতেন আমার কিচ্ছু দরকার নেই, তখন উদারতা দেখিয়ে নিজের বড় ঘরখানি ছোট ভাইকে দান করে বসেছিলেন। কেন কে জানে, এখন যেন এই ছোট্ট ঘরের কাছাকাছি দেয়াল চারটে চেপে মারতে চায় মুরলীধরকে। এখন মনে হয় ওরা বুঝি ওকে ঠকিয়ে বড় ঘরটা দখল করে বসে আছে। বাজে বাড়তি জিনিসগুলো অবশ্য একদিনে এসে ঢুকেনি, ধীরে ধীরে কখন একটি একটি করে ঠাঁই নিয়েছে এই বেওয়ারিশ জায়গাটায়। ঘরে ঢুকে মুরলীধরের মনে হলো পৃথিবীর সকলে মিলে যেন ওকে উত্ত্যক্ত করবার জন্য ষড়যন্ত্র করছে। নইলে এ কি, এর মানে কি? ঠিক মুরলীধরের ঘরের সামনেটাই দরকার পড়লো ওদের। দেখলেন ঘরের সামনের রাস্তা দিয়ে যে হাতদের এক সরু ফালি বারান্দাটুকু দম বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, সেই বারান্দাটিতে খাসা একটি দড়ি টাঙিয়ে চারটি কাঁথা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা নতুন। বারান্দার রেলিংয়ে ছোট বৌমার ছোট খোকার ভিজে তোষক, ভিজে কাঁথা দেওয়া হয় বটে, কারণ বারান্দাটা পূর্বমুখী, সকালের রোদ সেখানে আগে আসে। রাস্তার ধারে এসব বিশ্রী জিনিস দেওয়াটা মনে মনে মোটেই সমর্থন করেন না মুরলীধর। শুধু ছোট বৌমার ফোঁস করে উঠবার ভয়ে কিছুই বলেন না। কিন্তু এই যে পার্মানেন্ট ব্যাপার, সকাল সন্ধে উদয়াস্ত কিছু না কিছু ঝুলবেই নির্ঘাত। আর দড়িটাও টাঙানো হয়েছে তেমনি সভ্য করে। দরজা দিয়ে বেরোতে গেলে নাকে খসটাবে, ইচ্ছে হলো দড়িটাকে পট করে টেনে ছিঁড়ে কাঁথাপত্র সমেত তাল পাকিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেন। হায় হায়, মানুষের সব ইচ্ছে যদি পূরণ করা সম্ভব হতো। সব ছেড়ে সামান্যতম ইচ্ছেটুকুই কি পূরণ হয়? ওই ইচ্ছেটার পরই মনে হলো দূর চাই, কিচ্ছু বলবো না। কিন্তু সেই বৈরাগ্যের জন্য মনের যে স্থৈর্যের প্রয়োজন, সেটাই খুঁজে পেলেন না। খানিকক্ষণ ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন, অনেকটা খাঁচার বাঘের মতো রুদ্ধ আক্রোশে। হঠাৎ চোখে পড়ল ছোট ভাইয়ের বড় ছেলেটা সামনে দিয়ে যাচ্ছে, আর দেখলেন টার্গেট রয়েছে অদূরেই। ভারী গলায় হুমকি দিলেন, অভি। অভিমন্যু যেতে যেতে মুখ ফিরিয়ে তাকালো। মুরলীধর একটু ব্যঙ্গ মিশ্রিত তিক্ত হাসি হেসে বললেন, হ্যাঁ রে, এখানে এমন সুন্দর করে দড়ি টাঙিয়েছে কে রে? অদূরবর্তিনী টার্গেটের অঞ্চলের আভাসের দিকে আর চোখে চেয়ে মুরলীধর পূর্বসুরেই বললেন, বাড়িটার বেশ বাহার খুলেছে তাই না রে? বাহার না হাতি? মন্তব্য প্রকাশ করল অভিমন্যু। কেন, বেশ তো। দেখলেন আভাস একটু স্পষ্টতর হলো মুরলীধরের, কথা শেষ করতে উদ্যত হলেন।
বেশ পাড়ার লোক জানতে পারবে তোদের ঘরে কত বাহারে বাহারে কাঁথা আছে, তোর ভাইয়ের কি চমৎকার ছিটের। উদ্যত কথা মুখের মধ্যে আটকে ফেলে থমকে গেলেন মুরলীধর। থতমত খেয়ে তাকিয়ে রইলেন। দেখলেন সহসা ছোট বৌমা দুম করে এসে ভাসুরকে প্রায় ঠেলে দিয়ে ঘরের মাঝখান ধরে বারান্দায় গিয়ে পড়েছেন। এরপর যা হলো সে আরো চমৎকার। চমৎকৃত মুরলীধর দেখলেন তার কনিষ্ঠা ভাতৃবধূ বড় বট ঠাকুরের অন্তর্নিহিত ইচ্ছেটি কেমন করে না জানি জানতে পেরে আধা আধি পূরণ করে ফেলেছেন। টাঙানো দড়িটা পট করে ছিঁড়ে তাল পাকিয়ে রাস্তায় নিক্ষেপ করেছেন, শুধু কাঁথাগুলি নিজের হাতে তুলে নিয়ে। যেমন ভাবে এসেছিলেন তেমন ভাবেই চলে গেলেন ছোট বৌমা, নির্বাক মহিমায়। আর বাকশূন্য হয়ে তাকিয়ে রইলেন মুরলীধর। নিজের গালে নিজেকে চড় মারবার ইচ্ছে হলো। অন্যদিন হলে হয়তো এই দমিত ক্রোধ গিলে ফেলে তার উপরে দুথাবা ভাত ডাল গিলে অফিস চলে যেতে হতো, কিন্তু আজ রবিবার, আজ ছুটি। অন্তত এক্ষুনি এই মুখ দিয়ে হেঁট মুন্ডে খেতে বসতে হবে না। ভাবলেন দূর ছাই, কোনোখানে চলে গিয়ে বসে থাকি গে, যেখানে হোক, বেলুর, দক্ষিণেশ্বর, কাকুরগাছি, নিদেন পক্ষে পরেশনাথের মন্দির। চুপচাপ বসে থাকা নিয়ে কথা। একদিন ভাত না খেলে মানুষ তো আর মরে না। 4 পয়সার চিনের বাদাম খেয়ে দিন কাটিয়ে দেব। যে কথা সেই কাজ। হিসেবে ছাড়া জামাটা ফের গায়ে চড়িয়ে পকেটে পাথেও কি আছে সেটা দেখে নিতে নিতে মনে পড়ল আজ রবিবার, আজ তিনি গেরস্থের বাজার করে দেন। আধ মন্টকে আলু আর মোটা রকমের বাজার। রবিবার কিনে রাখলে সপ্তাহের বাকি কটা দিন চাকর ছোড়াকে দিয়েই চলে যায়। এটা মুরলীধরের শখও। সংসারের টাকা দেয় আর টাকাটার ওপর এই খরচটি তিনি স্বেচ্ছায় বহন করেন। তাই তো, তবে কি বাজারটা করে দিয়ে যাব? মরুকে, তাই ভালো। বৈরাগ্যের পাথেওর হিসেব রেখে বাজারের মোটা টাকাটি সঙ্গে নিয়ে নেমে এলেন মুরলীধর। উদ্দেশ্য বিনা হাত ডাকে ছোড়া চাকরটাকে সংগ্রহ করবেন। কিন্তু চলতে গিয়ে পা থেমে গেল সিঁড়ির মধ্যে। শুনলেন মেজ বৌমা বামুন ঠাকুরকে উদ্দেশ্য করে বলছেন, বেশ তো ঠাকুর, যাবে যাও, আমাকে বলতে এসেছো কেন? বড়বাবুকে বলে যাও। খাবে কম, দুধ দেবে বেশি, এমন গরু যদি তিনি জোটাতে পারেন তো জুটিয়ে আনেন যেন। আমার কি, আমি তো আজ বাপের বাড়ি যাচ্ছি। ঠাকুরের পরবর্তী কথাটা আর কানেও গেল না তার। চাকরটাকে অনেক খোশমত করেও পাওয়া গেল না। সে প্রথমে মেজমার ঘর মুছবে, তারপর ছোট মার ছেলে ধরবে, তারপর চায়ের বাসন ধুয়ে দেবে, তারপর ইত্যাদি। এত সকালে যে বড়বাবু বাজার যেতে ডাকবেন তা কে জানতো? কথাটা সত্যি, অন্যদিন অপেক্ষা সকাল রয়েছে। দূর ছাই, কলকাতা শহরে কি একটা মুটে নেই? পিছন থেকে পরাগ ডাকলো, জ্যাঠাবাবু বেরিয়ে যাচ্ছেন যে, আপনার চা হয়েছে। ও, আজ তো এখনো চা খাওয়া হয়নি। হঠাৎ এতক্ষণের পুঞ্জীভূত ক্রোধ পড়ল গিয়ে চায়ের ওপর। বললেন মুরলীধর, রেখে দিতে বলো গে, আমার দরকার নেই। ঠান্ডা হয়ে যাবে যে। যাক, বলে জুতোর সন্ধানে এদিক ওদিক তাকাতে থাকেন। এইমাত্র এখানে ছেড়ে গেছেন, অমনি উঠাও। বোধহয় দালান মোছার সময় ঝি সে বস্তুটিকে অনাবশ্যক বস্তু হিসাবে তুলে নিয়ে কয়লার গাদায় নিক্ষেপ করেছে। মেজবাবু ছোটবাবুর জুতোর মতো শৌখিন জুতো নয়, নেহাতি জুতো মাত্র কেনা। অনেক চেষ্টায় খুঁজে বার করেছেন। ঠিক সেই সময় ছোট ভাই এসে কাছে দাঁড়ালো। দাদার কাছাকাছি এসে দাঁড়াতে তাকে বড় একটা দেখা যায় না।
কৃতার্থ মনা মুরলীধর এতক্ষণের সমস্ত উত্তাপ ভুলে প্রত্যাশিত চোখে ছোট ভাইটির মুখের দিকে তাকালেন। এই ভাইটি ছোটবেলায় তার বড় আদরের ছিল। মার কাছ ছেড়ে বদ্দার বিছানায় শুতে আসতো। বদ্দার সঙ্গে এক পাতে খেতে না দিলে তার যেন পেটই ভরতো না। মুরলীধর তাকালেন, দেখলেন সে মুখে জলদ গম্ভীর। সেই জলদ গম্ভীর মুখ থেকে যে মৃদু শব্দটি উচ্চারিত হয় সেটি জলদ নির্ঘোষের মতোই শুনতে লাগে মুরলীধরের কানে। বড়দা, তুমি কি চাও না আমরা এ বাড়িতে থাকি? বড়দা শঙ্কিত দৃষ্টিতে তাকালেন। অনেকদিন অনেক কারণে এটা আমার মনে হয়েছে, তাই আমি চুপ করেই ছিলাম, কিন্তু খোকার কাঁথা ছুঁড়ে ফেলে দেওয়া পর্যন্ত যখন এগিয়েছে তখন কি আর চুপ করে থাকা যায়? খোকার কাঁথা ছুঁড়ে ফেলে দেওয়া আমি ফেলে দিয়েছি। হাতে করে না করলেও করা যায় বড়দা। আচ্ছা বেশ, তোমার মনোগত ইচ্ছেটা এবার থেকে আমার জানা থাকলো। নিজের মনোগত ইচ্ছেটাই ঘুরিয়ে জানিয়ে দিয়ে চলে গেল ছোট ভাই বংশীধর। তবু বাজারে গেলেন মুরলীধর। বেছে বেছে বড় দেখে আধমনের জায়গায় 30 সের আলু কিনলেন, কিনলেন ডজন 2 ডিম সাংসারিক স্টক হিসেবে। তারপর দেখে শুনে ভালো ভালো মাছ কিনলেন। বংশীর মেজ ছেলেটার পেট খারাপের ধাত, তার জন্য শিঙি, পাপড়িরা কাঁটা মাছ খেতে পারে না। তাদের 2 বোনের জন্য বড় চিংড়ি, গেরস্থের কাঁটা রুই আর ইলিশ। তাছাড়া তরি তরকারি সব কিছু গুছিয়ে নিয়ে একটা মুটের মাথায় চাপিয়ে ফিরে এলেন বাড়িতে, চুপি চুপি চোরের মতো। পাপড়িকে ডেকে বললেন, কোরে মাকে বলগে আমার চাটা দিতে। তখন যে বললে খাবে না। তখন একটু কাজ ছিল কিনা? অনেকক্ষণ আগের তৈরি ঠান্ডা চাটা দ্বিতীয়বার গরমে যে তিক্ততা অর্জন করেছিল, সেই তিক্ততার স্বাদ শুধু জিভে নয় মনেও বহন করে বেরিয়ে পড়লেন মুরলীধর। বেলুর, দক্ষিণেশ্বর, কাকুরগাছি, পরেশনাথের মন্দির কোথাও নয়, এক বন্ধুর বাড়ি। কদাচিৎ কখনো এখানে আসা যাওয়া আছে তার। বন্ধুর স্ত্রী আগে কথা বলতেন না, ঘোমটা দিতেন। শাশুড়ি মারা গিয়ে পর্যন্ত ঘোমটা খুলেছেন। এত বড় লোকটাকে নতুন করে ঠাকুরপো বলতে লজ্জা করে, তাই বলেন চৌধুরী মশাই। বললেন, কি খবর চৌধুরী মশাই যে? অনেকদিন পরে তো, আসুন আসুন। তারপর বাড়ির খবর ভালো তো? ভাই ভাইপোরা ভালো আছে? চলে যাচ্ছে একরকম। দেবেশ নেই? আর বলবেন না, তিনি তো এখনো বিছানায়। বিছানায়? ধরাস করে উঠল বুকটা মুরলীধরের। ভয় ভয় বললেন, কেন, কিছু অসুখ টসুখ? না না, অসুখে নয়, সুখে। দেবেশ গৃহিণী হেসে ওঠেন। রবিবার পালন করছেন, রাত্রিরে বলে শুয়েছেন সকালে যেন কেউ আমাকে ডিস্টার্ব করো না, আমি যত ইচ্ছে ঘুমোবো। আমিও তেমনি ঘরের জানালা দরজা বন্ধ করে রেখে এসেছি, দেখি আর কতক্ষণ ঘুমোতে পারেন তিনি। তাহলে আজ না হয় চলি? কুণ্ঠিত হাস্যে নিবেদন করলেন মুরলীধর। কিন্তু বন্ধুপত্নী নাকচ করে দেন সে নিবেদন। তিনি বলে ওঠেন, চলি মানে? কেন, আপনার বন্ধুটি বাদে বাক্যালাপের উপযুক্ত লোক বুঝি নেই আর এই বাড়িতে? আপনার এই মনোভাবটি আমার পক্ষে দস্তুর মতো অপমানজনক, তা জানেন? বসুন, চায়ের কথা বলে আসি ঠাকুরকে। আমাদের মাতা পুত্রের অবশ্য ইতিমধ্যে প্রথম সংস্করণ হয়ে গেছে। আপনার অনারে দ্বিতীয় সংস্করণ হবে। কি খাবেন চায়ের সঙ্গে? পাঁপড় ভাজা, নুন মরিচ দিয়ে আলু সেদ্ধ? আমি আজ সকালে ওই জলখাবার বরাদ্দ করে দিয়েছি। কর্তা, গিন্নি, বামুন ঠাকুর, ছেলে মেয়ে সব। সকালবেলা 1 হাঁড়ি আলু সেদ্ধ হলো, ব্যাস নিশ্চিন্ত। তা নয়তো সেই টোস্ট করো, মাখন লাগাও, মহা হাঙ্গামা। নিজের খুশিতেই কথা কয়ে যান মহিলাটি।
ঝরঝর করে ঝরে পড়ে বাক্যধারা। চায়ের কথা বলতে গিয়ে খুব সম্ভব কর্তার সুখনিদ্রা ভঙ্গ করে আসেন দেবেশ চায়া। কারণ একটু পরেই সদ্য মুখ ধোয়া মুখে নিয়ে দেবেশবাবু এসে বসেন। বেশ খানিকক্ষণ গল্প চলে, যদিও অধিকাংশ গল্পই সংসার জ্বালার। দেবেশবাবুই বেশি বলেন, কিন্তু বলাটা যে খুব জ্বালায় জর্জরিত ভঙ্গিতে বলা হয় তা কিন্তু নয়। মনে হয় এরা স্বামী স্ত্রী যেন ইচ্ছে করেই কৌতুক করছে, নইলে জ্বালার আলোচনায় ক্ষণে ক্ষণে এমন হাসি বিচ্ছুরিত হয়। মুরলীধর অবশ্য সে হাসিতে যোগ দেন, কিন্তু সে যেন ফাঁকা ফাঁকা, যেন সার্সি বন্ধ জানালার ও পিঠে দাঁড়িয়ে আছেন তিনি। সব কিছু দেখতে পাচ্ছেন পরিষ্কার, কিন্তু স্পর্শ করতে পারছেন না কিছু। অনেকক্ষণ এদের বাড়ি কাটিয়ে উঠে বসে পড়লেন মুরলীধর। বন্ধু হাই তুলে বললেন, আমিও বেরোই এবার, এতক্ষণে তো ছুটি বলে আয়েশ করা গেল, অতঃপর ঘানি গাছে জুড়তে হবে তো। কই আরেক পেয়ালা জুটবে নাকি? দেবেশ গৃহিণী শাসনের সুরে বলেন, আবার তোমার না বেশি চা খাওয়া বারণ? তৃতীয় ব্যক্তির উপস্থিতি ভুলে দেবেশবাবু বয়সানুচিত ভঙ্গিতে প্রশ্ন করেন, আর নিজে? আমার বারণ শুনতে বই গেছে। বাঙালির মেয়ে সহজে মরে না। কি বলেন চৌধুরী মশাই? 40 পার করে আনলে তারপর আর কোনো বঙ্গনারীকে 80-র আগে মরতে দেখেছেন আপনি? 40-এর আগে যখন মরতে পারলাম না, তখন তুচ্ছ 2 পেয়ালা চায়ের ঢেউতে কি আর শিকড় ছিঁড়ে ভেসে যাব? আরো 40-এর আগে পৃথিবী থেকে নড়ায় কে? অজস্র কথা বলেন মহিলাটি। আশ্চর্য, খারাপ তো লাগছে না, কিন্তু বাড়িতে বেশি কথা শুনলেই গায়ে যেন বিষ ছড়ায়। ভাই বউদের হাস্য পরিহাস কানে গেলে মনে হয় ওরা যেন মুরলীধরকে অপমান করে চলেছে। কিন্তু এদের বাড়ি রোজ বেড়াতে এলে কি হয়? বেশি নয়, দৈনিক খানিকক্ষণের জন্য যদি আসা যায়, ধরো সকালে বেড়াতে এসে চাটা এদের বাড়িতে খেয়ে গেলেন, অবশ্যই তার প্রতিদানে উপহার দিয়ে পুষিয়ে দেবেন, বরং বেশি ছাপিয়েই দেবেন, শুধু চায়ের সময়টুকু। বাকি চাটা মনে করে তার যেন বিরক্ত আসে। মুরলীধর যখন বেরিয়ে ফেরেন তখন ওদের খাওয়া হয়ে যায়। মুরলীধর একা বসে খেয়ে নেন, কোনোদিন বাইরের ঘরে। বাঁধা বরাদ্দ 4খানা করে থিন এরারুট বিস্কুট থাকে। চায়ের প্লেটটার পাশে প্রায় খানিকটা করে চা ছলকে পড়ে ভিজে যায় বিস্কুটগুলো। ছোট মেয়ে দুটো, কি ছোড়া চাকরটা, এরাই কেউ এনে ঠক করে বসিয়ে দিয়ে যায়। না, প্রাতরাশে কোনো নতুনত্ব তিনি দেখতে পান না। আর দ্বিতীয় প্রস্তর চা, নিয়মে মুরলীধর তা ভাবেনি না। আর দ্বিতীয় মনে হচ্ছে শুধু একদিন কবে যেন সর্দি হয়েছিল বলে বাড়তি আরেকবার চায়ের আবেদন জানিয়েছিলেন। তারপরই মেজ বৌমার শানানো কণ্ঠ কানে এলো, ঠাকুর, ভাত বসাবার আগে বড়বাবুর জন্য আরেক কাপ চায়ের জল চাপিও। ছোট বউ, বড় ঠাকুরের চায়ে আদা দিতে হবে। আদা নেই কেন? কাল যে অতটা আদা ছিল ঝুড়িতে, সব কালকের আলুর দমে দেওয়া হয়ে গেছে। বেশ বাবা, রোজ থাকে, কারোর আদার চা খাবার ইচ্ছে হয় না, আজ নেই কো, আর আজই দরকার পড়লো। আশ্চর্যি তুক আছে বাবা এ সংসারে। কেষ্টা, কেষ্টা, বড়বাবুর চায়ের জন্য 2 পয়সার আদা এনে দে দিকি। কেষ্টা বাড়ি নেই? এখন আবার গেল কোন চুলোয়? না বাবা, আমারই হয়েছে যত জ্বালা। ঠাকুর, তুমি একবার হাত খালি করে যাও দেখি, বড়বাবু চায়ের জন্য আদা নিয়ে এসো 2 পয়সা, এনে একবার একটু ছেঁচে ফুটন্ত জলে ফেলে দিও। পরাগ, ও পরাগ, এই পয়সা দুটো ঠাকুরকে দিয়ে আয় দেখি।
শুনতে শুনতে যেন ক্লান্ত হয়ে পড়েছিলেন মুরলীধর। তবু সেই আদার চা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবার সাহস হয়নি। সেই না খাওয়ার কৈফিয়ত তাহলে হয়তো ছোট ভাইদের কাছেই দিতে হবে। অনেক সময় ভেবে দেখেন মুরলীধর, বুঝতে পারেন না কেন এরা অমন করে, কেন সহ্য করতে পারে না তাকে। অথচ মোটা মাইনার চাকরি তিনি করেন এবং সে টাকার প্রায় সবখানি মেজ ভাইয়ের হাতে তুলে দেন। তাছাড়া রাত দিনই ভাইপো ভাইজিদের এটা ওটা কিনে দিচ্ছেন। নিজের খরচ বলতে তার আর কি বা আছে। আর দেন যে সেও ভালোবেসে যতটা না হোক অনেকটা ভাইদের মন রাখতে, তবু মন পান না। কে জানে কোথায় কি গলদ, কে জানে কেন নিজের বাড়িতে নিজের সংসারে এমন ভাবে দাবি হারালেন, আর কবেই বা হারালেন। না, ও বেটা বেটিদের আমি আর কিচ্ছু দেব না। মনে মনে এই সংকল্প বাক্যটি উচ্চারণ করে দোকানের দিকে হাতটা বাড়িয়ে দিলেন মুরলীধর। ভালো এক টিন বিস্কুট আর একটা চকলেটের বাক্স কিনবেন। এটি তিনি দেবেশের বাড়ি নিয়ে যাবেন। পরপর কদিন ওদের বাড়ি গিয়ে চা খেয়ে এসেছেন। প্রথম দিন চায়ের অনুপান হিসাবে নিয়ে গিয়েছিলেন ডালমুটের ঠোঙা। উচ্ছ্বাসিত আনন্দে গ্রহণ করেছিলেন দেবেশ চায়া। বলেছিলেন, যাই বলুন আপনার মধ্যে কিন্তু এখনো তারুণ্য আছে চৌধুরী মশাই। ভেবেচিন্তে কেমন উপহারটি আবিষ্কার করেছেন। বেশ করেছেন, কতদিন যে খাওয়া হয়নি। আপনার বন্ধুটি মহা স্বার্থপর কিনা নিজের দাঁত খারাপ হওয়া পর্যন্ত ডালমুড় চিনেবাদামের নামই ভুলিয়ে দিয়েছেন। কেন ছেলেকে দিয়ে আনাতে পারেন না? বোকার মতোই কথাটি উচ্চারণ করেছিলেন মুরলীধর। বলেই বুঝেছিলেন তেমন জুৎসই হলো না কথাটা। দেবেশ জয়া মিষ্ট হাসি হেসে চটপট উত্তর দিয়েছিলেন, না, শুধু তারুণ্যেই নয়, আপনার মধ্যে এখনো শিশুত্ব রয়েছে চৌধুরী মশাই। এই যে আমি আপনাকে চা এগিয়ে দিলাম, এই দেওয়াটা যদি আপনার জেঠিমা দিতেন ঠিক এ আস্বাদ পেতেন। যাই হোক, অপূর্ব লেগেছিল সে সকালটি, মোহময় সুন্দর। সেদিন ভুলে গিয়েছিলেন মুরলীধর 50 পার হয়ে গিয়েছে। সেই দিন থেকে কি যেন এক নেশা ধরেছে। সমস্ত কাজের অন্তরালে সমস্ত দিন মনটা তৃষিত হয়ে থাকে সেই এক পেয়ালা চায়ের জন্য। সমস্ত চিত্ত উন্মুখ হয়ে থাকে সেই ঘণ্টাখানেক সময়ের জন্য। সমস্তক্ষণ ভাবতে থাকেন কাল কি উপঢৌকন নিয়ে যাবেন সঙ্গে। এ যেন এক অনাস্বাদিত স্বাদ। জীবনে কত ছোট ছেলেমেয়ের হাতেই তো চকলেটের বাক্স ধরে দিয়েছেন, ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নি ভাগ্নিদের ছেলে মেয়েকেও পর্যন্ত। কই এমন আবেগময় আনন্দ তো অনুভব করেননি কখনো, যেমন করেছেন দেবেশের ছোট ছেলে মেয়েদের হাতে দিয়ে। গতকাল এক বাক্স চকলেট নিয়ে লজ্জায় পড়ে গিয়েছিলেন। দেখলেন দেবেশের বড় মেয়ে এসেছে শ্বশুরবাড়ি থেকে, তার ছেলেটি রয়েছে। ভাবতে ভাবতে চললেন, গিয়েই বড় মুখে হাঁক পাড়াবেন, নাতি সাহেব কই, নাতি সাহেব। পরবর্তী আনন্দোচ্ছল দৃশ্যের ছবি চোখের উপর ভাসতে থাকে। ভাসতে থাকে না, তিনি নিজেই আঁকতে থাকেন। না, সেদিন আর সে উপঢৌকন দেওয়া হয়নি দেবেশের নাতিকে। হবে কি করে? দেবেশের দরজায় ঢুকতে গিয়ে অন্তরিক্ষ থেকে বাজ পড়েছিল মুরলীধরের ওপর। ঢুকতে গিয়ে বুঝতে পারেননি সেই বাজের চেহারাটা এই। নাও এই চাটুকু খেয়ে নাও দেখি, এক্ষুনি তো তোমার বন্ধু রত্নটি এসে হাজির হবেন। যা শুরু করেছেন, একদিন আর নিজেদের একটু শান্তি করে চা খাবার জো থাকছে না। বিয়ে না করলে কি লোকে এত ভোঁতাও হয়ে যায় গো? এতই যদি প্রাণ মন খা খা করে, পরের সংসারে নাক গলিয়ে লাভ কি? করো না বাবু একটা বিয়ে, এখনো তো সময় আছে।
খুঁজলে আজকাল 30-40 বছরেরও কনে পাওয়া যায়। ঝরঝর করে ঝরে পড়ছে বাক্যধারা। যাক, অনেক মূল্য দিয়ে একটি প্রশ্নের উত্তর পেয়েছেন মুরলীধর। উত্তর পেয়েছেন কেন তাকে বাড়িতে কেউ সহ্য করতে পারে না। অবান্তর মুরলীধর অন্যের সংসারে নাক গলিয়ে বসে আছেন, কিন্তু না থেকেই বা যাবেন কোথায়? সংসারে আর 5 জন বোকা লোকের চাইতে অনেক বেশি চালাক, আর অনেকের চাইতে জিতে যাওয়া মুরলীধর ক্রমাগত ভাবতে থাকেন, সব ছেড়ে ছুড়ে পালাতে ইচ্ছে হলেই বা পালানো যায় কোথায়? অন্তত যতদিন না রিটায়ার করেছেন ততদিন তো হাত পা বাঁধা। মেজ ভাইটার যে রোজগার কম, তার 3টে মেয়ে, এই কথাটা তো কিছুতেই মন থেকে তাড়ানো যায় না। অবসর গ্রহণের সময় এগিয়ে এসেছে ভেবে আতঙ্ক হয়। নিষ্কর্মা সেই জীবনটি নিয়ে করবেন কি তখন? কিন্তু যা খুশি করবার স্বাধীনতা থাকলে কি যা খুশি করা যায়?